আসসালামু আলাইকুম। আমি আব্দুল করিম, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার 40তম বিসিএস। আজকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ের হিসাব অধ্যায়ের এই অঙ্কটির সমাধান করব। অঙ্কটির প্রশ্নটি আমি একটু ছোট করে নিয়েছি। খেয়াল করো, পুরো অঙ্কটি পরে পড়ব। আগে মাঝখানে লাল যে চিহ্নিত অংশ এটি আমি পড়ছি। মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ এবং সাগরের জন্য প্রদেয় মাসিক 600 টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি হিসাব রক্ষকের ভুলের কারণে। তবে অংশীদারদের লাভ লোকসান সমন্বয় হিসাব করতে হবে। এখন আমি পুরো প্রশ্নটি পড়ছি। নদী ও সাগর একটি কারবারের দুইজন অংশীদার 2023 সালের 31 ডিসেম্বর তারিখে উত্তোলন ও মুনাফার অংশ সমন্বয়ের পর তাদের মূলধনের পরিমাণ দাঁড়ায় যথাক্রমে 1,10,000 টাকা ও 90,000 টাকা। পরবর্তীতে দেখা গেল যে মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% হারে সুদ এবং সাগরের জন্য প্রদেয় মাসিক 600 টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। আবারও বলছি, যদি হিসাবভুক্ত হয়নি এরকম কিছু লেখা থাকে তবে সমন্বয় সংক্রান্ত কাজ করতে হবে। তারা নিজেদের মধ্যে 10,000 টাকা বন্টনযোগ্য মুনাফা সমান হারে ভাগ করে নিয়েছিল। অর্থাৎ ব্যবসায়ে মুনাফা হোক বা ক্ষতি হোক, সেটা সমানভাবে নদী এবং সাগর ভাগ করে নিবে। অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল 10,000 টাকা। সমন্বয় সংক্রান্ত অংশীদারি ব্যবসায় হিসাব করতে প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হবে এবং সমন্বয় সংক্রান্ত অঙ্ক যখন পরীক্ষায় আসবে তখন দেখবে অবশ্যই মূলধনের সুদ হিসাবভুক্ত হতে বাদ থাকবে। মূলধনের সুদ হিসাবভুক্ত হওয়া বাদ থাকার কারণেই প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে হয়। তো প্রথমে প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে যাচ্ছি। নদী ও সাগর এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। একটি ছক আমরা দেখে নিব। বিবরণ নদী সাগর। তো প্রথমেই সমাপনী মূলধনটি লিখতে হবে। 2023 সালের 31 ডিসেম্বর তারিখে যে মূলধন রয়েছে 1,10,000 এবং 90,000 টাকা, এটি আমি লিখে নিব। সমাপনী মূলধন নদী 1,10,000, সাগর 90,000। তো প্রারম্ভিক মূলধন নির্ণয় করতে যে বিষয়গুলো যোগ করা হয়েছিল, যেমন প্রারম্ভিক মূলধনের সাথে মুনাফা যোগ করা হয়েছিল, উত্তোলন বিয়োগ করা হয়েছিল। তো এটি উল্টো কাজ করব। মুনাফা যেহেতু যোগ করা হয়েছিল এখন বিয়োগ করব, উত্তোলন বিয়োগ করা হয়েছিল এখন যোগ করব। তো প্রথমেই উত্তোলন কি করেছিল? বিয়োগ করেছিল, এখন যোগ করব। দেখো, আমি তোমাদের দেখানোর জন্য এই অংশটি অন্য একটি অঙ্কে নিয়ে আসছি। অংশীদারের মূলধন হিসাব থেকেই এই যে শেষে ব্যালেন্স বিডি থাকে, এটা হয়ে থাকে সাধারণত প্রারম্ভিক মূলধন। তো যেহেতু বছর শেষ হয়নি, এই অঙ্কে দেখাচ্ছে 2023 সালের 31 ডিসেম্বরে তাদের সমাপনী মূলধন, অর্থাৎ এই ঘরের কথা বলা হচ্ছে। 31 ডিসেম্বর তারিখে ব্যালেন্স শিটের কথা বলা হচ্ছে। তো এটা কিভাবে আসছে? যদি আমি খালিদের বিষয়টা বলি, খালিদের ক্ষেত্রে প্রথমে ক্রেডিট পাশে পরিমাণ বেশি ছিল, এগুলো যোগ করেছি। এখানে দেখো মুনাফার অংশ যোগ করেছিলাম, তো সেখান থেকে উত্তোলন বিয়োগ করেছিলাম। অতএব এখন উত্তোলনকে আমি যদি যোগ করি তাহলে প্রারম্ভিক মূলধনের দিকে যাবে। তো উত্তোলন করেছে কত? অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ ছিল 10,000 টাকা। নদীর 10,000, সাগরের 10,000 টাকা। এখন যোগফল 1,20,000 এবং 1,00,000 টাকা। তারপরে উত্তোলনের পরে রয়েছে মুনাফার অংশ। তো মুনাফার অংশ কি করেছিলাম খেয়াল করো, খালিদেরটাই আমি বলছি। মুনাফার অংশ এটা অন্য অঙ্কের, এই জন্য নামগুলো রয়েছে সেই অঙ্কের। খালিদ, জাফর, ওয়ালিদ আগের অঙ্কের রয়েছে। এখানে মুনাফার অংশ ক্রেডিট পাশে দিয়ে যোগ করেছি, তাহলে এই জায়গায় মুনাফার অংশ বিয়োগ করব। তো বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। মুনাফা কত ছিল? তারা নিজেদের মধ্যে
10,000 টাকা বন্টনযোগ্য মুনাফা সমান হারে ভাগ করে নিয়েছিল। তাহলে মুনাফা হয়েছিল 10,000 টাকা, দুইজনে ভাগ করে নিয়েছে 5,000 করে। তো নদীর 5,000 টাকা, সাগরের 5,000 টাকা। এখন বিয়োগ করব, এখানে থাকবে 1,15,000 টাকা, সাগরের থাকবে 95,000 টাকা। এই দুটো বিষয় সমন্বয় করা হয়েছিল। তো আমরা সমন্বয়কে উল্টো কাজ করে দিলাম, তাহলে প্রারম্ভিক মূলধন বের হলো। এটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন থেকে মূলধনের সুদ নির্ণয় করতে হয়। তোমরা এর আগে পরিবর্তনশীল মূলধন পদ্ধতি এবং স্থিতিশীল মূলধন পদ্ধতিতে মূলধনের সুদ নির্ণয় করে থাকবে। সেখানে খেয়াল করে দেখবে মূলধনের সুদ নির্ণয় করেছ প্রারম্ভিক মূলধনের উপর। তো এখন প্রারম্ভিক মূলধন বের হয়েছে, এটার উপর মূলধনের সুদ নির্ণয় করব। তো মূলধনের সুদ, মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 5% সুদ ধার্য করতে হবে। তাহলে 1,15,000 টাকার 5% সুদ ধার্য করব 5,750 টাকা। 95,000 টাকার 5% সুদ হবে 4,750 টাকা। এই হচ্ছে প্রারম্ভিক মূলধন নির্ণয় এবং তার উপর মূলধনের সুদ নির্ণয়। এটি মূল অঙ্ক নয়, আমরা এখন মূল অঙ্কে চলে যাচ্ছি। কতে অনেক সময় এই অংশটি করতে বলতে পারে, কখনো নাও বলতে পারে। যদি না বলে তবে এই অংশটি রাফে করে নিতে হবে, গণনা করে নিতে হবে, অথবা নিজে যদি পারো ক্যালকুলেটরের মাধ্যমেও এই অংশটি বের করে প্রয়োজনীয় জায়গায় ব্যবহার করতে পারবে। এরপরের ধাপ রয়েছে লাভ লোকসান সমন্বয় হিসাব। নদী ও সাগরের ছক আগের মতোই হবে। পরিবর্তনশীল এবং স্থিতিশীল পদ্ধতিতে যে লাভ লোকসান আবন্টন হিসাব বা লাভ লোকসান বন্টন হিসাব করেছি, তেমনই হবে লাভ লোকসান সমন্বয় হিসাবের ছক। তো পরিবর্তনশীল এবং স্থিতিশীলে ক্রেডিট দিকে যে বিষয়গুলো গিয়েছে এখানেও সেই বিষয়গুলো যাবে, শুধু নিট লাভ থাকবে না। এবং ডেবিট দিকে যেগুলো গিয়েছিল, যেমন মূলধনের সুদ, বেতন, কমিশন, এখানেও সেম বিষয়গুলো যাবে। তো দেখি এখানে কি কি যাবে। বাদ পড়েছিল যেগুলো, সেগুলো যাবে। মূলধন ও উত্তোলনের উপর 5% হারে সুদ এবং সাগরের জন্য প্রদেয় মাসিক 600 টাকা হারে বেতন হিসাবভুক্ত হয়নি। এই যে তিনটি বিষয়, মূলধনের সুদ, উত্তোলনের সুদ এবং বেতন হিসাবভুক্ত হয়নি, এই তিনটি বিষয় হিসাবভুক্ত করব। প্রথমে হিসাবভুক্ত করব মূলধনের সুদ। এজন্য লিখতে হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। পরিবর্তনশীল মূলধন পদ্ধতিতে আমরা লিখছি অংশীদারদের মূলধন হিসাব। যেহেতু এখানে সমন্বয় করতেছি, এজন্য পরবর্তী ধাপ হবে অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। তো প্রথমে কাজ করব মূলধনের সুদ। মূলধনের সুদ লিখে নিলাম। মূলধনের সুদ কত আছে আমরা প্রারম্ভিক মূলধনে নির্ণয় করছি। তোমাদের সুবিধার্থে আমি এখানে দেখিয়ে দিচ্ছি। প্রারম্ভিক মূলধনে এই যে দেখো, মূলধনের সুদ বের করছিলাম 5,750 এবং 4,750। সেটি আমি দেখে দেখে তুলে দিব। নদী, সাগর সরিয়ে নিলাম, এদের যোগফল 10,500 টাকা। তো মূলধনের সুদ হিসাবভুক্ত করলাম। এরপরে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ এই পাশে হবে, ক্রেডিট পাশে। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব লিখতে হবে এবং ব্র্যাকেটে হবে উত্তোলনের সুদ। উত্তোলনের সুদে প্রশ্নে কি বলা আছে? অংশীদারদের প্রত্যেকের উত্তোলনের পরিমাণ 10,000 টাকা এবং উত্তোলনের উপর 1 বছরের সুদ ধার্য করতে হবে। ওকে, উত্তোলনের পরিমাণ 10,000 টাকা এবং উত্তোলনের সুদ হচ্ছে 5%। তাহলে 10,000-এর 5% হবে 10% হলে হতো 1,000, 5% হলে হবে 500 টাকা। নদী 500, সাগর 500 টাকা, দুজনের সমান হবে। প্রশ্নটি সরিয়ে নিলাম, যোগফল 1,000 টাকা। তো মূলধনের সুদ, উত্তোলনের সুদ দুটোই আমরা লাভ লোকসান হিসেবে লিখলাম। এখন বাকি রয়েছে সাগরের জন্য প্রদেয় মাসিক 600 টাকা হারে বেতন। তো সাগরের সমন্বিত মূলধন খেয়াল করবে, এখানে দুইজনেরই নাম ছিল, দুইজনেরই হিসাব ছিল, এই জন্য লিখছি অংশীদারদের সমন্বিত মূলধন। তো এখন বেতন পাবে শুধু সাগর, এজন্য লিখব সাগরের সমন্বিত মূলধন। যদি দুইজনই হতো তবে লিখতাম অংশীদারদের সমন্বিত মূলধন। সাগরের মূলধন হিসাব বেতন, বেতন 600 টাকা করে, তাহলে পুরো 12 মাস 7,200 টাকা আমি বেতনের সোজা লিখে দিলাম। তো সবগুলো হিসাবভুক্ত হয়ে গেছে। মূলধনের সুদ হিসাবভুক্ত করলাম, উত্তোলনের সুদ হিসাবভুক্ত করলাম, বেতন
হিসাবভুক্ত করলাম। এখন আমি এটা সরিয়ে নিচ্ছি। তো সব কিছু যখন দফা দেওয়া শেষ, এখন আমি যোগ করব, দেখব কোন পাশে যোগফল বড়। এ পাশে রয়েছে ক্রেডিট পাশে 1000, ডেবিট পাশে 10,500 এবং 7,200, তাহলে হলো 17,700। তাহলে ডেবিট পাশ বড়, ডেবিট পাশের যোগ করব। ডেবিট পাশ বড় হওয়ার কারণে আমাদের এই অঙ্কে মুনাফার অংশ না হয়ে ক্ষতির অংশ হবে। মুনাফার অংশ ডেবিট পাশে লিখতাম, এজন্য ক্ষতির অংশ লিখব ক্রেডিট পাশে। তো যোগফল ক্রেডিট পাশেও লিখে দিলাম। যোগফল থেকে উপরের যে দফাগুলো রয়েছে এগুলো বিয়োগ করব, বিয়োগফল হবে ক্ষতির অংশ। যদি ক্রেডিট পাশের যোগফল বড় হতো তাহলে হতো মুনাফার অংশ। এই অঙ্কে ডেবিট পাশের যোগফল বড় হয়েছে, এজন্য এটা হবে ক্ষতির অংশ। ক্ষতি দুইজনেই নিবে, এজন্য অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব ক্ষতির অংশ। তো মুনাফা বন্টন হয় কিভাবে মনে আছে তোমাদের নিশ্চয়ই? মুনাফা বন্টন হয়, এখানে বলা আছে মুনাফা কিভাবে বন্টন হয়। তারা নিজেদের মধ্যে 10,000 টাকা বন্টনযোগ্য মুনাফা সমান হারে ভাগ করে নিয়েছিল, তার মানে মুনাফা বন্টন হবে সমানভাবে। তো 16,700 এর অর্ধেক 8,350, সাগর পাবে 8,350। তো সরিয়ে নিলাম। এখন যোগফল 16,700। তো লাভ লোকসান সমন্বয় হিসাব এ পর্যন্তই। এরপরে চলে যাচ্ছি অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব। অংশীদারদের সমন্বিত মূলধন হিসাব এবং অংশীদারদের মূলধন হিসাব দুটোর ছক সেম হবে, দুটোতেই ডেবিট এবং ক্রেডিট থাকবে। তারপর প্রথমে লিখতে হবে সমাপনী যে মূলধন রয়েছে প্রশ্নে দেয়া, সেটাই ব্যালেন্স বিডির জায়গায় লিখতে হবে। ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে এখানে 1,10,000 টাকা এবং 90,000 টাকা। তারপরে সব কিছুই যাবে লাভ লোকসান সমন্বয় হিসাব থেকে, এজন্য এটিও লিখে নিতে হবে লাভ লোকসান সমন্বয় হিসাব। তো লাভ লোকসান সমন্বয় হিসাবে ডেবিট পাশেরগুলো ক্রেডিট পাশে যায়, তোমরা জানো। ডেবিট পাশে কি কি ছিল তোমাদের দেখার সুবিধার্থে আমি সেটি সামনে দেখিয়েছি। ডেবিট পাশে ছিল মূলধনের সুদ, নদী 5,750 টাকা, সাগর 4,750 টাকা লিখে দিলাম। তারপরে রয়েছে সাগরের সমন্বিত মূলধন হিসাব বেতন, অর্থাৎ বেতন লিখব, সাগরের ঘরে টাকা দিতে হবে। বেতন সাগরের টাকা বেতন হিসেবে 7,200 টাকা। তো এইখানে লাভ লোকসান সমন্বয় হিসেবে ডেবিট পাশের সবগুলো দেওয়া শেষ। মূলধনের সুদ দিয়েছি, বেতন দিয়েছি। এখন ক্রেডিট পাশেরগুলো অংশীদারদের সমন্বিত মূলধন হিসেবের ডেবিট পাশে লিখব। তো প্রথমে লিখে নিচ্ছি লাভ লোকসান সমন্বয় হিসাব, বছরের শেষ তারিখ। ক্রেডিট পাশে কি ছিল? প্রথমে ছিল উত্তোলনের সুদ। তো নদী 500, সাগর 500 লিখে দিব। উত্তোলনের সুদ নদী 500 টাকা, সাগর 500 টাকা। এরপরে রয়েছে ক্ষতির অংশ, লিখে দিব ক্ষতির অংশ 8,350 এবং সাগরের 8,350। তো ক্রেডিট পাশের সবগুলো আমি ডেবিট পাশে এন্ট্রি দিলাম। এখন এটা সরিয়ে নিব। তো আর কিছু দেওয়ার বাকি নেই। এখন আমরা কি করব? যোগ করব। দেখব ডেবিট পাশের অ্যামাউন্ট বড় না ক্রেডিট পাশের অ্যামাউন্ট বড়। এখানে দেখা যাচ্ছে ক্রেডিট পাশ বড়, তাহলে ক্রেডিট পাশের যোগ করব। 1,10,000 যোগ 5,750, 1,15,750 টাকা। এই যোগফলটি ডেবিট পাশেও লিখব, যেহেতু নদীর যোগফল ছিল আমরা নদীর ঘরেই লিখে দিব। এই যোগফল থেকে উপরের যেগুলো রয়েছে উত্তোলন বা ক্ষতি, সেগুলো বিয়োগ করে দিব। বিয়োগফল হবে 1,06,900 টাকা। এটাকে আগের মতোই বলবো ব্যালেন্স সিডি, এবং সেটা হবে বছরের শেষ তারিখ। এই অ্যামাউন্টটি পরবর্তী বছরের ক্রেডিট পাশে বা অপর পাশে চলে যাবে। টাকা ছিল নদীর ঘরে, এখনও দিব নদীর ঘরে। এখানে বিবরণের ঘরে ব্যালেন্স বিডি হবে, তারিখের ঘরে পরবর্তী বছরের প্রথম তারিখ। এরপরে সাগরের দফাগুলো যোগ করব। খেয়াল করো, সাগরের রয়েছে এখানে 8,850 টাকা এবং ক্রেডিট পাশে রয়েছে বেশি, তাহলে ক্রেডিট পাশের যোগফল যোগ করে লিখে দিলাম 1,01,950 টাকা। ডেবিট পাশেও লিখব। যোগফল থেকে উপরে উত্তোলনের সুদ এবং ক্ষতির অংশ বিয়োগ করব। বিয়োগফল ব্যালেন্স সিডি হয়ে যাবে। এই সিডি পরবর্তী বছরে ব্যালেন্স বিডি আকারে দেখাতে হবে। এই হচ্ছে অংশীদারদের সমন্বিত মূলধন। আমি আবারও বলছি, যদি প্রশ্নে অংশীদারি ব্যবসায়ের হিসাব এ অঙ্কে দেখো যে কোনো দফা হিসাবভুক্ত হয়নি,
তাহলে এই ভিডিওতে দেখানো পদ্ধতি অনুসরণ করে সমাধান করতে হবে। সমন্বয় সম্পর্কিত আমি আরও একটি ভিডিও তোমাদেরকে দিয়ে দিব, সেখানে নতুন একটি বিষয় থাকবে, আশা করি সেই ভিডিওটিও দেখবে। তো যদি এ সম্পর্কিত কোনো প্রশ্ন তোমাদের থাকে, উপরে প্রদত্ত আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিবে, আমি আমার সময় মতো তোমাদেরকে উত্তর দিয়ে দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।